But they have to leave all these terrorist activities behind. ভারতের মূলধারার গণমাধ্যমে হঠাৎ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগে প্রচারিত সাক্ষাৎকারগুলোকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সাংবাদিকতার নৈতিকতা, রাজনৈতিক বার্তা এবং আঞ্চলিক শক্তির পালাবদল সবকিছুই নতুন করে প্রশ্নের মুখে এসেছে তার সাজা ঘোষণার আগ মুহূর্তে। এক বিশ্লেষণে বিষয়টি খতিয়ে দেখেছেন ভারতের আউটলুক ইন্ডিয়ার সাবেক উপসম্পাদক ও স্বাধীন সাংবাদিক SNM আবদি। তিনি বলেন, 2025 সালের 17 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে 1400 আন্দোলনকারীর হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড দেয়। এর ঠিক আগের 12 দিনের মধ্যে ভারতের 8টি বড় গণমাধ্যম প্রায় একই প্রশ্নোত্তর ভিত্তিক দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করে। এগুলোর মধ্যে ছিল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং এনডিটিভি অনলাইন। প্রতিটি গণমাধ্যমে সাক্ষাৎকারটিকে এক্সক্লুসিভ বলে দাবি করলেও প্রশ্ন ও উত্তর প্রায় হুবহু মিলে যায়। আবদির ভাষায়, এগুলো একই কাপড়ের তৈরি, এজন্য স্বাধীন সাংবাদিকতা নয়, বরং সুপরিকল্পিত গণসংযোগে অভিযানের ফল। অজানা স্থানে বসে সাক্ষাৎকার দেওয়ার দাবি পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তোলে। আবদির মতে, সময় ও ভাষার সমন্বয়ে ইঙ্গিত দেয় পেশাদার এবং ব্যয়বহুল একটি পিআর কৌশল কাজ করছে। সাক্ষাৎকারগুলোতে হাসিনার সব অভিযোগ অস্বীকার করে নিরাপত্তা বাহিনীর উপর দায় চাপায়। তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক কার্যক্রমের অভিযোগ তুলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দুরা এখন অনাথ, ইসলামী উগ্রবাদে পুনরুত্থান ঘটছে এবং আগামী জাতীয় নির্বাচন হবে প্রহসনের, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ। কিন্তু আবদির মতে, যা প্রকাশিত হয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যা প্রকাশিত হয়নি। তিনি কয়েকটি মৌলিক প্রশ্নের কথা উল্লেখ করেছেন, যেগুলো যে কোনো অনুসন্ধানী সাংবাদিকই করতেন। যেমন, 2024 সালের 5 অগাস্ট তাকে ভারতে প্রবেশের অনুমতি কে দিয়েছিল? তিনি কি নরেন্দ্র মোদী বা ভারতের নিরাপত্তা নেতৃত্বের সঙ্গে গোপনে দেখা করেছেন? তার অস্থায়ী অবস্থান কেন 15 মাসের বেশি দীর্ঘ হলো? তিনি কি যুক্তরাজ্য সহ অন্য কোথাও আশ্রয় চাইছিলেন? তার সরকার পতনের সময় দিল্লি কি পরামর্শ দিয়েছিল? এসব প্রশ্ন অনুপস্থিত থাকাকে আবদি বলেছেন চোখে পড়ার মতো সাংবাদিকের ব্যর্থতা। 11 নভেম্বর ভারতের গণমাধ্যমে এই সাক্ষাৎকারে ঢল নামার পর বাংলাদেশ সরকার ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করে। অভিযোগ ছিল, একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ভারত সাক্ষাৎকার দিতে সহায়তা করেছে। পরিস্থিতি আরও জটিল হয় যখন অন্তর্বর্তী সরকারের মুখপাত্র শফিকুল আলম ভারতীয় সাংবাদিকদের বুটলিকার বলে মন্তব্য করেন। ভারতের প্রেস ক্লাব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ক্ষমা দাবি করে, যা পরে বিতর্কের রূপ নেয়। আবদির আরও বলেন, এই ঘটনাটি শুধুই মিডিয়া কৌতূহল নয়, দক্ষিণ এশিয়ায় ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় শক্তিগুলোর টানাপোড়েনের মাঝখানে হাসিনা এখন এক ধরনের ভূ রাজনৈতিক সম্পদে পরিণত হয়েছেন। তার ভাষায়, হাসিনা সাধারণ কোনো নির্বাসিত নেতা নন, তার ভবিষ্যৎ আঞ্চলিক শক্তির ভারসাম্যের সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি নিকারাগুয়ার সাংবাদিক ফ্যাব্রিস লেলুসের কাজ উল্লেখ করে বলেন, প্রশ্নোত্তরের সাক্ষাৎকার সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দলিল হয়ে ওঠা উচিত, প্রচারণামূলক কন্টেন্ট নয়। সাংবাদিকতা নাকি বয়ান ব্যবস্থাপনা? এই সাক্ষাৎকারগুলো সাংবাদিকতার গণতান্ত্রিক ভূমিকা পালন করেনি, বরং জনমতের কাছে একটি নির্দিষ্ট বয়ান পৌঁছে দেওয়ার প্রচেষ্টা হিসেবে কাজ করেছে বলে উপসংহার টানেন আবদি। তার কথায়, এগুলো ছিল গণপরীক্ষা নয়, গণসংযোগ। এইসব সাক্ষাৎকারকে তিনি সাংবাদিকতা ইতিহাসে একটি ব্যতিক্রম হিসেবে সংরক্ষণ করার পরামর্শ দেন। বাংলাদেশ যখন উত্তপ্ত নির্বাচনী বছরে প্রবেশ করছে, হাসিনাকে ঘিরে ভারতের গণমাধ্যমের এই অস্বাভাবিক সমন্বয় দেখিয়ে দিচ্ছে তিনি এখনও আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছেন এবং তাকে নিয়ে বয়ান ও পাল্টা বয়ানের লড়াই এখনও তীব্র। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।